আগের মতো অত্যাচারী শাসন নয়, সুস্থ রাজনীতির পরিবেশ গড়বে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামার আহ্বান প্রধানমন্ত্রীর। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। আইন শৃঙ্খলায় মনোযোগ নেই, রাজনীতিতে ব্যস্ত সরকার। মন্তব্য বিরোধী দলীয় নেতার। ছল চাতুরির অভিযোগ নাহিদের। গাজীপুরে একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক। কারণ জানতে মাঠে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। দুর্বিষহ হয়ে উঠেছে আফতাবনগর বনশ্রীর নাগরিক জীবন। সিটি কর্পোরেশনে থেকেও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী। পশ্চিমবঙ্গে গেরুয়া শাসন শুরু, সমালোচনা নয় সংস্কারী লক্ষ্য। শপথ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের নতুন সংগ্রামে নামার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের পর এখন শুরু হয়েছে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের লড়াই। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেন বিএনপি প্রধান। তিনি বলেন, দেশে একটি সুস্থ রাজনীতির পরিবেশ চায় সরকার। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা একটি দেশ তৈরি করতে চাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে দেয়া কথা বাস্তবায়ন করাই এখন বিএনপির লক্ষ্য। আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলো বাস্তবায়ন করা। সেজন্য বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রে সরকার সফল হতে পারবে না এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। বিএনপি প্রধান বলেন, সরকার সুশাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। গত 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম মত বিনিময় সভা। আমরা মানুষকে যে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে রাজনীতিতে ব্যস্ত সরকার, এমনটি মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। শনিবার জাপান ও থাইল্যান্ড সফর শেষে ঢাকায় ফিরে শাহজালাল বিমানবন্দরে এই কথা বলেন তিনি। জানান, পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার দল। বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট না করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 8 দিনের জাপান ও থাইল্যান্ড সফর শেষে শনিবার দুপুরে দেশে ফিরেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জামায়াতের কেন্দ্রীয় নেতারা। বিমানবন্দরে সাংবাদিকদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আইন শৃঙ্খলায় সরকারের নজর নেই, তারা রাজনীতি নিয়েই ব্যস্ত। যার উদাহরণ গাজীপুর সহ দেশের বিভিন্ন হত্যাকাণ্ড, যার নিন্দাও জানান তিনি। সরকার এখন বেশি বেশি পলিটিসাইজ হয়ে গেছে। এখন পলিটিক্যাল জায়গাগুলো দখল করার কাজে ব্যস্ত থাকলে তো এই সময় হবে না। এই সময় দেশের মানুষের নিরাপত্তাকে আগে নিশ্চিত করতে হবে। তা আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এখানে হলো 5 জন, তারপরে নোয়াগাঁয় হলো 4 জন, চিটাঙ্গেলে 3 জন, সব গোলাকাটা। এগুলা কি? কারা এগুলা করে পালিয়ে যায়? কোথায় যায়? কার লোক? কে শেল্টার দেয়? এগুলো অবশ্যই খুঁজে বের করতে হবে। এ সময় কথা বলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসা নিয়েও। তিনি বলেন, বিজেপির সরকার গঠন পর্যবেক্ষণ করছে তার দল, যাতে বিশেষ কোনো ধর্মের অনুসারীদের টার্গেট করে নির্যাতন না করা হয়। সেজন্য ভারত সরকারকে আহ্বান জানান তিনি। আমরা ইন্ডিয়া সরকারের প্রতি অনুরোধ জানাবো, বিশেষ কোনো ধর্ম, বর্ণ কিংবা গোত্রকে যেন
টার্গেট করে কারো কোনো ক্ষতি সাধন করা না হয়। আমরা এটা তাদের প্রতি আহ্বান জানাবো। আর পশ্চিমের যে বিষয়টা বলেছেন, এটা আরো যাচাই বাছাই করে যদি সেই রকম কোনো বিষয় আমাদের সামনে আসে, আমাদের ভূমিকা আপনারা দেখবেন ইনশাআল্লাহ। দেশে বিশ্বমানের একটি ক্যান্সার হাসপাতাল তৈরি সহ দেশীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জাপানের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় নেতা। সফর শেষে দেশে ফেরার সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদেরও দেখে আসেন তিনি। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে বিএনপি ছল চাতুরি করছে, তাওটি অভিযোগ করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর একটি হোটেলে এক আয়োজনে তিনি কথা বলেন। বিএনপি একটা ছল চাতুরি করছে। তারা জুলাই সনদকে জুলাই আদেশ বা গণভোটের সাথে একটা বাইনারিতে নিয়ে গেছে এবং তার উপরে স্থান দিচ্ছে। এবং জুলাই সনদে যে জুলাই সনদটাকে কেন প্রবলেমেটিক হলো, কারণ এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো এবং পরবর্তীতে নোট যুক্ত করা হলো। তো নোট অফ ডিসেন্ট কোনো সিদ্ধান্তের পার্ট না। সংস্কারের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবে না এনসিপি, এমন মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা উত্তর সিটিতে দলটির মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রস্তুতি কর্মশালায় এই কথা বলেন তিনি। জুলাইয়ের মতো সিটি নির্বাচনেও তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। গণতান্ত্রিক লড়াই, যে সংস্কারের জন্য যে লড়াই চলছে, এখন আমরা দেখছি একটা নতুন সরকার এসেছেন, তারা ভুলে গেছে যে 2024 সাল এবং তৎপরবর্তী সময় বাংলাদেশে কি হয়েছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কারের ব্যাপারে এনসিপি নন নেগোশিয়েবল। দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তান সহ একই পরিবারের 5 জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ফোরকান মিয়ার স্ত্রী, তার 3 সন্তান ও এক শ্যালক। স্থানীয়রা জানান, সকালে ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মারছে কি কারণে ভাই এটা কেউই জানে না। এই গেটটা খোলা, ভিতরে ঢুকছে, ভিতরে দেখি গেটটা না। এসে যখন খুলছে, খোলা বা দেখি 3 জনের নিচেই শোয়া, আর আমার শালা ওই খাটেই শোয়া আছে, কিন্তু চা অবস্থায়, মানে সব কুপাইছে আর কি। আমরা তো বালু দেখছি, এখানে রানতো, এখানে জামাই পর্যন্ত দেখছি, বউরে চুল পর্যন্ত আছুড়ে দিত, মাথা আছুড়ে দিত। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর রাতে ফোরকান মিয়া 5 জনকে হত্যার পর পালিয়ে গেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ছড়িয়ে ছিটিয়ে অনেক আলামত রয়েছে, আমরা সুন্দরভাবে সেটা কর্ডন করে রেখেছি। আপনারা জানেন যে আমাদের সিআইডি একটা ক্রাইম সিন টিম রয়েছে, এক্সপার্ট টিম। তো তারা যখন আসলে আমরা সেগুলো এই ঘটনাস্থল থেকে কালেক্ট করব এবং যথাযথ নিয়মে সেটা সংরক্ষণ করব। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত ফোরকানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 9 শিশুর মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশু মৃত্যুর এই ভয়াবহ দশা দেখতে হতে পারে আরও 1 মাস। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির তাগিদ তাদের। রাজধানীতে এক আয়োজনে এই মত উঠে এসেছে। টিকা নিয়ে অব্যবস্থাপনার অভিযোগও জানান বক্তারা। এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের সচিব বলেছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। হামের মরণ কামন যেন থামছেই না, প্রতিদিনই বাড়ছে মৃত্যু। রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে বাড়ছে হাম ও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঢাকা বিভাগ। দেশে গত 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি তৈরি হয়েছে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিএমইউতে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে উঠে আসে এসব তথ্য। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বিশেষজ্ঞরা। এখন আমরা শিশু মৃত্যু আমাদেরকে দুঃখজনকভাবে আরো 1 মাস সহ্য করতে হবে। সব বক্তায় বলেছেন আউটব্রেক, মহামারী তারা বলছেন না, আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এতে অখুশি হবেন।
আলোচনায় উঠে আসে 2024 সালের শুরু থেকে বিশ্বজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকলেও দেশের বড় একটি অংশ টিকার আওতার বাইরে ছিল। বিশেষজ্ঞরা বলেন 9 মাস বয়সী শিশুদের মধ্যে হাম বেশি ছড়িয়ে পড়ার পেছনে মায়ের পুষ্টিহীনতা, বুকের দুধ না খাওয়ানো, টিকা না দেওয়া এবং ভিটামিন এ ক্যাপসুলের ঘাটতি বড় কারণ। ন্যূনতম খাদ্য বৈচিত্র্য যেটুক দরকার, ন্যূনতম সেইটুক মাত্র 25% শিশু পায়, আর বাকি যারা থাকছে 65% তারা সেটুকু খাদ্য বৈচিত্র্য পাচ্ছে না। বক্তারা জানান দেশের টিকা সংকট না থাকলেও অব্যবস্থাপনার কারণে সঠিক সময়ে শিশুদের কাছে পৌঁছায়নি। টিকা কেনা হয়েছে, ডক্টর বাড়ি পরিষ্কার তথ্য দিয়ে বললেন যে কবে থেকে টিকা বসে আছে, কিন্তু টিকা মাঠে যায়নি কেন? তেলের পয়সা নেই, তেলের পয়সা আসছে ওপি থেকে, ওপি বন্ধ করে দেওয়া হচ্ছে, রেভিনিউ বাজেটে অ্যালোকেশনটা দেওয়া হয়নি। একটা ন্যাশনাল গাইডলাইন আমার মনে হচ্ছে এই জায়গায় একটা গ্যাপ হয়েছে। বিগত সরকারের সময় টিকা প্রদানে গাফিলতি তদন্ত হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সারা দেশের মেডিকেলগুলোতে আইসোলেশন বেড বাড়ানো হয়েছে। উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে টারশিয়ারি লেভেল সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানকেই কিন্তু আইসোলেশন ওয়ার্ড করার জন্য ঠিক সঙ্গে সঙ্গে নির্দেশ প্রদান করা হয়েছে এবং তারা দ্রুত সেই পদক্ষেপ গ্রহণ করেছে। কেন আমাদের এই বাচ্চাগুলো আমরা হারালাম, কি কারণে, কোথায় আমাদের সমস্যা ছিল, আমাদের কোনো গাফিলতি ছিল কিনা, বা আমাদের কর্মকর্তাদের কিংবা দায় দায়িত্ব নির্ধারণ, এগুলো সবই একটা তদন্ত হলে যা হয় সবকিছুই হবে ইনশাআল্লাহ। প্রায় 20 কোটি টাকার ভিটামিন এ ক্যাপসুল কিনবে সরকার। এছাড়া প্রায় 2 কোটি শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। আমি ওনাকে সচিবালয়ে রাশেদ জায়হান, নিউজ 24, ঢাকা। আফতাবনগর ও বনশ্রী রাজধানীর অন্যতম পরিকল্পিত ও আধুনিক আবাসিক এলাকা হিসেবে পরিচিতি পেলেও বর্তমানে এখানকার নাগরিক জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার পরও যথাযথ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই দুই এলাকার বাসিন্দারা। তাদের ভোগান্তি নিয়ে বিস্তারিত থাকছে মাসুদ সুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন লিটন বাবু। রাজধানীর বনশ্রী ও আফতাবনগর এলাকা দিনের বেলা ব্যস্ত থাকলেও সূর্য ডোবার সাথে সাথেই পাল্টে যায় এখানকার দৃশ্যপট। আফতাবনগরের ভেতরের খালি প্লট আর বনশ্রীর লেক সংলগ্ন এলাকাগুলো মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে। একদিকে ঝাঁকে ঝাঁকে মশার উপদ্রবে ঘরে থাকা দায়, অন্যদিকে নির্জন কোণগুলোতে মাদক সেবী ও কারবারিদের আনাগোনা। মশা আর মাদকের এই দ্বিমুখী যন্ত্রণায় এখন না বিশ্বাস বাসিন্দাদের। এত বেশি পরিমাণ মশা যে বাসা তো আমরা আসলে মশার জন্য থাকতে পারি না। আবার এই যে দেখতেছেন লাইট, এই রাস্তাতে লাইট নাই, এটাও একটা সমস্যা। সবসময় গাঁজা সেবন করে এবং ইয়াবা সেবন করে এবং গভীর রাত পর্যন্ত তারা চলাফেরা করে। আমরা রাতেবেলা যখন বেরোই তখন দেখি যে অনেক নেশা করে, এইসব জায়গায় বসে থাকে, নেশা করে। এই রোডটাতে একটু সামনে গেলে বাবা বেচা, গাঞ্জা, মদ, থানার পুলিশ পর্যন্ত যায় না। খাতা কলমে এগুলো সিটি কর্পোরেশনের সুপরিকল্পিত আবাসিক এলাকা, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ভাঙা রাস্তা, জমাট বাঁধা পানি, এখানকার বাসিন্দাদের জীবন এখন দুর্বিষহ। এখান থেকে বাচ্চারা স্কুলে যায়, তাদের স্কুলে যেতে কষ্ট হয়, তার শ্বাসকষ্ট অনুভব করে। আমরা এখান থেকে হাঁটাচলা করার সময় আমাদের খুব কষ্ট হয়। আসলে আমাদের এলাকা হচ্ছে কি অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে কিছু কিছু রাস্তায়, তারপর কিছু ধুলাবালি বেশি আমাদের এখানে। ভোগান্তির আরেক ধাপের নাম বর্জ্য ব্যবস্থাপনা। বনশ্রী ও আফতাবনগরের অনেক মোড়েই স্থায়ী ডাস্টবিন না থাকায় রাস্তার উপরেই ফেলা হচ্ছে গৃহস্থালির ময়লা। পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আমাদের বনশ্রী এলাকাটা হলো আবাসিক এলাকা। এখানে সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ না নেওয়ায় এখানে পিছনে অনেক ময়লা হয়ে গেছে। সিটি কর্পোরেশন ট্র্যাডিশনালি কাজ করে, কিন্তু বেসিক্যালি প্রবলেমগুলো তারা ওইভাবে টেক কেয়ার করে না। এগুলো লোকাল গার্বেজ তো ফেলাই, অন্য জায়গা থেকে গার্বেজগুলো এখানে ফেলায় এবং এগুলো তাদেরকে ইনফর্ম করা হয়েছে, কিন্তু দে আর নট টেকিং এনি অ্যাকশন। বাসা কিংবা প্রধান সড়ক, কোনো জায়গা বাকি নেই যেখানে দোকান বসানো হয়নি। নিয়মের তোয়াক্কা না করে এসব দোকানে নেওয়া হয়েছে বিদ্যুতের অবৈধ সংযোগ, যা দেখার কেউ নেই যেন। শুধু ট্যাক্সি দিয়ে যাচ্ছে এবং এখানে সেবা তো নাই। প্রত্যেক ফ্ল্যাটে এসে সিটি কর্পোরেশন থেকে ট্যাক্সের রসিদ দিয়ে যাচ্ছে।
সিটি কর্পোরেশনের আওতায় আসার পর নাগরিকদের স্বপ্ন ছিল সেবা পাওয়ার, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। করের বোঝা বাড়লেও সেবা বাড়েনি এক বিন্দু। দ্রুত রাস্তা সংস্কার, বর্জ্য অপসারণ ও নিরাপত্তা নিশ্চিত না করলে এই অভিজাত এলাকাগুলো অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার অভাবে দীর্ঘদিন যাবৎ ভোগান্তি পোহাচ্ছে এই এলাকার মানুষ। তারা বলছেন, উন্নয়নের ছোঁয়া শুধুমাত্র কাগজে কলমেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে তার কোনো রূপ দেখেননি। আফতাবনগর থেকে মাসুদ সুমন, নিউজ 24। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ করতে তথ্য ও সম্প্রচার খাত আধুনিক ও শক্তিশালী করা সরকারের অন্যতম অঙ্গীকার মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ICBC এক্সপো 2026-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি ও নীতিগত সহায়তার মাধ্যমে কেবল অপারেটরদের টিকিয়ে রাখতে কাজ করছে সরকার। পাশাপাশি গ্রাম পর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে। আমাদের সরকারের নির্বাচনী ইশতেহারে বাস্তবায়নের একটা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তথ্য ও সম্প্রচার খাতকে আমরা আধুনিক ও শক্তিশালী করা সরকারের অন্যতম ভূমিকা। আমি ধন্যবাদ জানাতে চাই এই বসুন্ধরা চেয়ারম্যান, যিনি আমাদের এত বড় সুন্দর একটি প্ল্যাটফর্ম গত বছর যেমন আমাদেরকে এটি ব্যবহার করতে দিয়েছিলেন, এবারও ওনার কাছে যাওয়ার পরে উনি আমাদেরকে নির্দ্বিধা আমাদের এই পরিবেশটি করে দিয়েছেন মেলা করার জন্য। পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ 2026 উপলক্ষে দেয়া বাণীতে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনীর বিকল্প নেই। কিশোর গ্যাং, মব ও মাদক রোধে পুলিশকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পুলিশ সপ্তাহ উপলক্ষে কাল থেকে পুলিশের 4 দিনের কর্মসূচি শুরু হচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিশেষ প্রযুক্তি নির্ভর স্মার্ট কার্ড তৈরি করেছেন কলেজ ছাত্র ওয়াকিমুল ইসলাম। এই বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে স্মার্ট কারটি পরিদর্শন করেন সরকার প্রধান। পরে তিনি নিজে গাড়িটিতে চড়ে এর বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, ইচ্ছা শক্তি ও মেধা থাকলে যে কেউ সফল হতে পারে। ওয়াকিমুল ইসলাম তার উজ্জ্বল উদাহরণ। শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখাবে সরকার। ইংরেজির পাশাপাশি গুরুত্ব পাবে চীনা ভাষাও। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এই উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বদলাতেও কাজ করছে সরকার। এসব কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন। শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক আয়োজনে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026-এর উদ্বোধন করা হয়। আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে, শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যেই কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থা আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডার আমরা তৈরি করার চেষ্টা করছি। যে বাংলাদেশের সফলতা নির্ভর করবে তোমাদের উপর। তোমরা যত শক্তিশালী হবে, বাংলাদেশ তত শক্তিশালী হবে এবং ইনশাল্লাহ তোমাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা, সৎ, দক্ষ, যুগোপযোগী হিসেবে গড়ে তোলা, ইনশাল্লাহ বাংলাদেশের পতাকা সারা বিশ্বে আমরা অত্যন্ত গৌরবের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে।
মাদারীপুর সদরের চর গোবিন্দপুর গ্রামে নিজ বাড়িতে শনিবার বিকেলে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। বেলাল রিজভির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চারপাশ জুড়ে শুধু কান্না, আহাজারি আর স্বজন হারানোর আর্তনাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ মাদারীপুরের চরগোবিন্দপুর নিজ বাড়িতে পৌঁছালে এমন হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন তারা। স্বজনরা বলছেন, শুধু একজন মেয়েকে নয়, এলাকার এক সম্ভাবনাকেও হারিয়েছেন। তারা চান সুষ্ঠু বিচার। এত বড় হয়েছে, হওয়ার পরে এই জায়গায় যে জায়গা পর্যন্ত পৌঁছাইছে আর আর্থিক দিক দিয়ে অনেক দুর্বল হয়ে গেছে। এই আর্থিক সহযোগিতার জন্য আমাদের সরকারের কাছে আমাদের আবেদন। বলতে পারি না, বাবা মুখে আসে না। আসরের নামাজের পর চরগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির জানাজা শেষ হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বৃষ্টির মরদেহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। এখন সমালোচনার সময় নয়। গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যেই ক্ষতি হয়েছে তা সংস্কার করাই বিজেপির লক্ষ্য। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে এমন মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শনিবার সকালে শপথ নেন তিনি। এতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং হার্দিক অভিনন্দন। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা, লাখো মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার স্থানীয় সময় 11:30টায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের প্রতিবেশী রাজ্যে শুরু হলো ভারতীয় জনতা পার্টি বিজেপির শাসন। আজকে মঞ্চে বিজেপির শীর্ষ নেতারা একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতিতেই বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন শুভেন্দু অধিকারী। ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। এ সময় বিজেপি শাসিত 20 রাজ্যের মুখ্যমন্ত্রী ও লাখো কর্মী সমর্থকের উপস্থিতিতে আরো শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নীতিশ প্রমাণিক সহ বাকি জয়ী আইন প্রণেতারা। এদিকে শপথ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, গেল 15 বছরে পশ্চিমবঙ্গের যে ক্ষতি হয়েছে তার সংস্কার করাই বিজেপির লক্ষ্য। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব, একে অপরের সমালোচনার সময় নয়। এর মধ্য দিয়েই বাংলা ভাষাভাষী ও কথিত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু হলো বিজেপির। বাংলাদেশ ও সংখ্যালঘুদের ইস্যুতে নানা বিতর্কিত মন্তব্য করে শুভেন্দু অধিকারী দলীয় এজেন্ডা বাস্তবায়ন করে জন্ম দিয়েছেন নানা আলোচনা সমালোচনার। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।